এই ব্যবস্থাটা অর্থনীতির ক্ষেত্রে বা অর্থনীতির ডিসিশন মেকিংয়ের জন্য খুবই সুবিধাজনক। কেন না, ফ্রিডম্যান নামক একজন অর্থনীতিবিদ বলেছেন যে এটা হচ্ছে সহজ সরল ব্যবস্থা। যখনই আমার ঘাটতি দেখা যাবে অবমূল্যায়ন করে দাও, আর যখন অবস্থা ভালো হবে তখন হচ্ছে যে সেটাকে টাকার ভ্যালুয়েশন বাড়িয়ে দাও। তাহলে এ তো সহজ, মানে একবার বললেই বুঝতে পারবে সবাই, বা একটা জিনিস দেখেই আমি ডিসিশান নিতে পারবো। সেকেন্ড, আন্তর্জাতিক বাণিজ্যকে আরও বাড়াতে গেলে এই ব্যবস্থা দরকার। কারণ অন্য দেশ দেখছে যে যখন ওর দেশের আমদানি বেশি তখন ও অবমূল্যায়ন করতে বাধ্য হচ্ছে, আর তখন আমার কাছে ওই দ্রব্যটা সস্তা হচ্ছে, তখন আমি ওই দেশ থেকে দ্রব্য নিয়ে যাব। কারণ মেন তো আমরা যাই টাকায় ভাবি না কেন, টাকাটা হচ্ছে মিডিয়াম অফ এক্সচেঞ্জ, বিনিময়ের মাধ্যম, কিন্তু আমরা উপযোগিতা পাই কিন্তু দ্রব্য থেকেই। তাই দ্রব্যটাই কিন্তু মেন বিষয়। এবার দ্রব্যটা কখন আমি সহজে নিয়ে যেতে পারবো আর কখন পারবো না, সেটাও কিন্তু অনেকটা বিনিময় হারের উপর ডিপেন্ড করছে। তাহলে যখন আমাদের দেশ বেশি আমদানি করেছে, বৈদেশিক মুদ্রা বেরিয়ে যাচ্ছে, তখন সহজেই ডিসিশান নিয়ে নিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক যে আমার টাকার ভ্যালুয়েশন কমিয়ে দিতে হবে। তাহলে টাকার ভ্যালুয়েশন কমাতে হবে মানে এটা বাধ্য হয়ে কমাতে হচ্ছে, বাধ্য হয়ে তো ওষুধ খাওয়াতে হচ্ছে। তখন কি হবে না, তোমার অন্য দ্রব্যগুলো, বিদেশি দ্রব্য তোমার কাছে একটু মহার্ঘ বা দামি হচ্ছে, তুমি কিনবে কম, আর তোমার দেশের দ্রব্যটা সস্তা হচ্ছে মানে বেশি বেরোবে। তখন কিন্তু আবার বৈদেশিক মুদ্রা আসবে, বৈদেশিক মুদ্রা আসবে, মানে তুমি তাকে প্রভোগ করছো, মানে আরও লোভ দেখাচ্ছ। কিন্তু যদি স্থির বিনিময় হার ব্যবস্থা থাকতো তাহলে তো তোমার লোভ দেখানোর কোনো গল্প নেই, অথচ তোমার টাকা বেরিয়ে যাচ্ছে। টাকা মানে বৈদেশিক মুদ্রা বেরিয়ে যাচ্ছে, তার ভান্ডার কমে আসছে। মেন সব কিছু ডিপেন্ড করছে বৈদেশিক মুদ্রার ভান্ডারের ওপর। যে দেশে ফরেন রিজার্ভ যত বেশি, সেই দেশ কিন্তু তত বেশি উন্নত বা তার অর্থনীতি তত ভালো। আর যে দেশে ফরেন রিজার্ভ যত কম, যত তুমি আমদানি বেশি করো, সেই দেশ কিন্তু তত পিছিয়ে থাকে। তাহলে সহজ সরল পদ্ধতি, গভর্নমেন্টের ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে কি হয় না, যখন দেখা যাচ্ছে লেনদেন ব্যালেন্সের ঘাটতি আছে, তখন কি করে দেবে, অবমূল্যায়ন করে দিল। আর যখন লেনদেন ব্যালেন্সের অবস্থা ভালো, তখন টাকার ভ্যালুয়েশন বাড়িয়ে দিল। তাহলে এই যে মেকানিজমটা খুব সহজ মেকানিজম, পরিস্থিতি দেখে সেই অনুসারে ডিসিশন নিতে পারছে। আর কি না, আন্তর্জাতিক বাণিজ্যর ক্ষেত্রে এই যে ফাটকা কারবারি বলছি, ফাটকা কারবারিরাও বা বিভিন্ন ব্যবসায়ীরা সেখান থেকে লাভবান হওয়ার সুযোগ থাকছে। কারণ কেউ যদি জানে যে আমার বিজনেস একটা স্টাইলেই চলবে, তাহলে সে অতটা উৎসাহ পাবে না। কিন্তু যেখানে রিস্ক আছে, অর্থাৎ যেখানে বেশি টাকা ইনকামেরও সুযোগ আছে, আবার টাকা হারিয়ে যাওয়ারও সুযোগ আছে, সেখানে মানুষ উৎসাহ বেশি পাবে। তাহলে সেই ক্ষেত্রে যদি উৎসাহ বেশি পায় বেশি ব্যবসায়ী, তাহলে সেখানে আন্তর্জাতিক বাণিজ্য অনেক সহজ সরল হবে, অনেক সহজ সরল হবে। কিন্তু এই ব্যবস্থারও কিছু সমস্যা আছে। এই ব্যবস্থাটা এত সহজ সরল মনে হলো, এই ব্যবস্থা কিন্তু মুদ্রাস্ফীতির জন্ম দিতে পারে। কিভাবে? ধরো তোমার টাকার ভ্যালুয়েশন কমে গেছে, তাহলে তুমি বিদেশ থেকে যখন কোনো উপকরণ নিয়ে আসবে, সেই উপকরণের দাম বেড়ে যাচ্ছে। ধরা যাক, সাপোজ আমি একটা বললাম যে ইন্ডিয়াতে একটা সার কারখানা আছে ইউপিএল বা করমণ্ডল, সে ধরো তার মানে ইউরিয়া তৈরির জন্য যে জিনিসটা লাগে, ধরো নাইট্রাইট সার লাগে বা নাইট্রোজেন সার, সেটাকে সে বিদেশ থেকে নিয়ে আসছে। তাহলে আগে ধরো সে 100 টাকায় নিয়ে আসতে পারতো, কিন্তু তোমার টাকার ভ্যালুয়েশন কমার জন্য তাকে বেশি টাকা দিয়ে নিয়ে আসতে হচ্ছে। তাহলে একই দ্রব্য বেশি টাকায় যখন নিয়ে আসবে, তার উপকরণের খরচ যদি বেড়ে যায়, তা উৎপাদনের খরচ বাড়বে, আর উৎপাদনের খরচ বাড়া মানে দ্রব্যের দাম বাড়বে, মুদ্রাস্ফীতি দেখা দেবে। তাহলে অবমূল্যায়ন বা এই বিষয়টা কিন্তু মুদ্রাস্ফীতির জন্মও দিতে পারে। আবার লার্নারের যে সূচক আছে, সেটা যদি ঠিকভাবে কাজ না করে, সেখানেও কিন্তু এই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ব্যবস্থাটা সেটাও ভেঙে পড়ে। আর কি হতে পারে না, এই যে সরকারের ঘন ঘন অবমূল্যায়ন, বিদেশি যে বিনিয়োগকারী রয়েছে, যারা তোমার দেশে টাকা রাখবে বলে মনে করছে, তাদের মনের ভেতরে কিন্তু দুশ্চিন্তার সৃষ্টি করে। কীরকম দুশ্চিন্তার সৃষ্টি করে না, এতবার ডিভ্যালুয়েশন করাচ্ছে, ওই দেশের অর্থনৈতিক অবস্থা ভালো তো, কেউ তো আর তোমার ফরেন এক্সচেঞ্জ কত আছে চোখে যেয়ে দেখবে না, সে দেখছে তার মাধ্যম, মানে এই ফ্লোটিং এক্সচেঞ্জ রেটটাকে বারবার ধরে সে এক্সচেঞ্জ রেটটা চেঞ্জ করছে। তার মানে তার টাকার অবমূল্যায়ন বারবার করছে, মানে বুঝতে হবে তার ভেতরে কিছু সমস্যা তৈরি হয়েছে, অর্থাৎ তার অর্থনীতিটা খুব খারাপ দিকে এগোচ্ছে। আর যখনই দেখবে তখন কি বিদেশি বিনিয়োগকারীরা ওখান থেকে সরে গিয়ে অন্য জায়গায় বা অন্য দেশে যেখানে এই ফ্লাকচুয়েশনটা কম, সেখানে টাকা রাখবে। কি
তাহলে এই পুরো ব্যবস্থাটাকে কি বলছি, পরিবর্তনশীল বিনিময় হার ব্যবস্থা। এবং এর যেমন ভালো দিক আছে তেমন খারাপ দিক আছে। আচ্ছা, আর্থিক বিনিময় হার আর প্রকৃত বিনিময়। আর্থিক বিনিময় হার মানে এক দেশের মুদ্রাকে যখন আমরা অন্য দেশের মুদ্রায় ট্রান্সফার করছি সেটাকে বলছি আর্থিক বিনিময় হার। মানে এই যে $1, আমি আগে লিখি আর্থিক বিনিময় হার, অর্থাৎ আমি বলছি $1 সমান 80 টাকার সমান। তাহলে এই যে ডলারের সঙ্গে টাকার এই যে রিলেশান, এইটাকে আমরা বলবো আর্থিক বিনিময় হার। কিন্তু এই আর্থিক বিনিময় হার দিয়ে তুমি অর্থনৈতিক অবস্থা কেমন রয়েছে শুধু বিশ্লেষণ করতে পারবে না। আর্থিক বিনিময় হার টাকার আকারে বেড়ে গেলেও আর্থিক বিনিময় হারে চেঞ্জ হতে পারে, কিন্তু প্রকৃত বিনিময় হার যেটা, সেইটা অ্যাকচুয়ালি দেখায় যে দেশের অর্থনৈতিক অবস্থা কেমন রয়েছে। তাহলে প্রকৃত বিনিময় হার কি? প্রকৃত বিনিময় হার সমান কি? আভ্যন্তরীণ দাম ডিভাইডেড বাই বৈদেশিক দাম ইনটু আর্থিক বিনিময় হার, ইনটু আর্থিক বিনিময় হার, আর্থিক বিনিময় হার। এইটা যদি আমি বের করতে পারি তাহলে আমি কিন্তু প্রকৃত বিনিময় হার মানে দ্রব্যের আকারে কতটা বিনিময় হার হচ্ছে সেটাকে আমরা ডিটারমাইন করতে পারবো। আর আর্থিক বিনিময় হার কি? টাকার আকারে যে বিনিময় হারটা চলছে সেটাকে আমরা বলবো আর্থিক বিনিময় হার। অর্থাৎ আর্থিক বিনিময় হারের ক্ষেত্রে অর্থের যোগান বেড়ে গেলে তার ভ্যালুয়েশন চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু সেটা দিয়ে আমরা বুঝতে পারি না যে সত্যিকারের কতটা পরিবর্তন ঘটছে, দ্রব্যের আকারে কতটা পরিবর্তন ঘটছে। সেইটা বোঝার জন্য আমাকে প্রকৃত বিনিময় হারের সাহায্য নিতে হয়। এবং এই প্রকৃত বিনিময় হার কিভাবে পাই? না, আভ্যন্তরীণ দামকে বৈদেশিক দাম দিয়ে ভাগ করব, তার সঙ্গে গুণ করব কি না ওপরে এই যে আর্থিক বিনিময় হার। এইটা করলে আমরা যেটা পাবো সেটাই হবে আমাদের কাছে প্রকৃত বিনিময় হার। এবং দেশের অর্থনৈতিক পরিস্থিতি বুঝতে এই প্রকৃত বিনিময় হার গুরুত্বপূর্ণ। আর্থিক বিনিময় হার কেবল টাকার আকারে দেখায়, টাকার চেঞ্জ হলেও ভ্যালুয়েশন চেঞ্জ হতে পারে, কিন্তু প্রকৃত বিনিময় হারের ক্ষেত্রে কিন্তু দ্রব্যের চেঞ্জের উপর ডিপেন্ড করে, বা এটাই হচ্ছে যে প্রকৃত মাপকাঠি প্রকৃত বিনিময় হার।